২০২৪ সালে এই বছরের জুন মাসের লোকসভা নির্বাচনের পরে কিন্তু বর্তমান বিধায়করা পদত্যাগ করেন। কারণ তারা কিন্তু বিধায়ক পদে তারা সিলেকশন হয়েছিল ২০২১ সালে। তারপরে কিন্তু তাদেরকে এমপিতে সিলেকশন করা হয়। এর ফলে কিন্তু সেই যে বিধানসভা কেন্দ্রগুলি সেগুলো কিন্তু খালি পড়ে থাকে। মঙ্গলবার বিকেলে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছিলেন এবং সেইটা কিন্তু ১৩ই নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই ৬টি বিধানসভা কেন্দ্রে এবং তার যে গণনা সেটা কিন্তু ২৩শে নভেম্বর হবে। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী জিতবে এবং কোন প্রার্থী হারার সম্ভাবনা বেশি রয়েছে, টিএমসি জেতার সম্ভাবনা রয়েছে না বিজেপি, সেটাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন। টিএমসি ১৩ই নভেম্বর যে উপনির্বাচন হবে ৬টি বিধানসভা কেন্দ্রে সেগুলোতে কিন্তু কোনো সেলিব্রিটি বা নেতাকে সিলেকশন করেনি। বিগত দিনে কিন্তু আপনারা দেখেছেন ২ মাসেরও বেশি সময় ধরে পটভূমিতে অনুষ্ঠিত হয়েছিল আরজিকর ধর্ষণ এবং খুন। শাসক দলের বিরুদ্ধে দীর্ঘ ক্ষোভ প্রকাশ করেছিলেন সাধারণ মানুষেরা এবং ২০২১ সালে যে বিধানসভা ভোটগুলি হয়েছিল সেখানে কিন্তু মাত্র একটি বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি জিতেছিলেন এবং ৫টি বিধানসভা কেন্দ্রে কিন্তু টিএমসি প্রার্থী জিতেছিলেন। মাদারিহাট একমাত্র কিন্তু আসন যেখানে বিজেপি জিতেছিলেন। এরপর আপনাদেরকে জানাচ্ছি যে বিধানসভা কেন্দ্রগুলিতে যে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে প্রথমেই যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সিতাই বিধানসভা কেন্দ্র, জগদীশ চন্দ্র বোস নিয়ে আপনারা এর আগে এই বিধানসভা কেন্দ্রে ২০২১ সালে তিনি জিতেছিলেন। তারপরে তিনি এবার কিন্তু লোকসভা ভোটে তিনি দাঁড়িয়েছিলেন এবং লোকসভা ভোটে ২০২৪-এ তাকে এবং প্রার্থী সিলেকশন করেন এবং তিনি কিন্তু কোচবিহার লোকসভা আসনে জিতে গেছেন ২০২৪-এ। এর ফলে কিন্তু সেই জায়গাটি খালি হয়। এর ফলে তার স্ত্রী সঙ্গীতা রায়কে বেছে নিয়েছেন টিএমসি প্রার্থী বা শাসক দল কিন্তু তাকেই বেছে নিয়েছে। এর অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছেন দীপক কুমার রায়। তিনি কিন্তু আগে বামফ্রন্টে ছিলেন, তারপরে কিন্তু বিজেপিতে যোগ দেন। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের সূচনা হবে। ২,৯০,৫৫৮টি ভোট এখানে রয়েছে এই বিধানসভা কেন্দ্রে। এখানে কিন্তু যেহেতু এখন কিন্তু মুসলিম সংখ্যাটি অনেকটি বেশি হয়েছে, এর ফলে কিন্তু এখানে সঙ্গীতা রায় এখানে কিন্তু ভারী একটা ভোটে জেতার সম্ভাবনা রয়েছে। এখানে শাসক দল কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে। তিনি বিজেপির দীপক কুমার রায়কে হারার সম্ভাবনা রয়েছে এই বিধানসভা কেন্দ্রটিতে। এর পরের বিধানসভা কেন্দ্রটি হলো তালডাংরা। এখানে সভাপতি ফাল্গুনী সিংহা বাবুকে কিন্তু প্রার্থী হিসাবে সিলেকশন করেছে এখানে টিএমসি প্রার্থী। এই তালডাংরা বিধানসভাটিতে উপনির্বাচন হওয়ার কারণ হলো টিএমসি জেলা শাখার সভাপতি অরুণ চক্রবর্তী তিনি কিন্তু এখানে ২০২১ সালে তালডাংরা থেকে জিতেছিলেন এবং সংসদের নির্বাচন হওয়ার পরে কিন্তু আসনটি ছেড়ে দিতে হয়েছিল তাকে। এর ফলে কিন্তু ২০২৪-এ আবারও কিন্তু উপনির্বাচন হচ্ছে। এর অপরদিকে বিজেপি প্রার্থী রয়েছেন শ্রীমতী অনন্যা রায়। এখানে বিজেপির তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে। ১,৭৯,৬৯৩টি এখানে কিন্তু ভোটের সংখ্যা রয়েছে। এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এই বিধানসভা আসনটিতে কিন্তু এখানে 40 এবং 60% জেতার সম্ভাবনা রয়েছে। আপনারা বিগত দিনে যে উপনির্বাচনগুলি দেখেছেন সেখানে কিন্তু শাসক দলেই জেতার সম্ভাবনা বেশি রয়েছে। যে কোনো শাসক দল হোক না কেন উপনির্বাচনে কিন্তু তারাই জেতে। এই যে লোকসভা আসনটি রয়েছে তালডাংরা লোকসভা আসনে এখানে শ্রীমতী অনন্যা রায় বিজেপির তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে। এখানে কিন্তু 40% জেতার সম্ভাবনা রয়েছে বিজেপি প্রার্থী এবং 60% টিএমসি প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে। এর পরের বিধানসভা কেন্দ্রটি হলো নৈহাটি বিধানসভা কেন্দ্র। আপনারা জানেন এখানে উপনির্বাচনের সনদ দেখে টিএমসি পার্টির তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে। এর আগে যে এখানে প্রার্থী ছিলেন তিনি কিন্তু অর্জুন সিংকে লোকসভা ভোটে হারিয়েছে। এর ফলে কিন্তু তার যে জায়গাটি সেটা কিন্তু খালি পড়ে রয়েছে। এর ফলে এই বিধানসভা কেন্দ্রটিতে উপনির্বাচন হচ্ছে। এর বিরোধী প্রার্থী রয়েছেন এখানে কিন্তু রূপক মিত্র বিজেপির তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে। ২০২৪-এ এই যে লোকসভা আসনে এখানে কিন্তু কোনো রকম প্রভাব ফেলতে পারেনি সেরকম একটা অর্জুন সিং। তার ফলে কিন্তু এখানে কিন্তু যে সংখ্যা উপনির্বাচনের যে ভোটের সংখ্যা সেখানে কিন্তু অতটা লিড দিতে পারবে না বিজেপি প্রার্থী। এখানে কিন্তু অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখেছিলেন লোকসভা ভোটে। যত এখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখুন না কারণ লোকসভা ভোটে এখানে কিন্তু উপনির্বাচনে এখানে 70 এবং 30% জেতার সম্ভাবনা রয়েছে। 70% কিন্তু এখানে টিএমসি জেতার সম্ভাবনা রয়েছে। 30% এখানে বিজেপি প্রার্থী রূপক মিত্রের জেতার সম্ভাবনা রয়েছে। এর পরের বিধানসভা কেন্দ্রটি হলো মেদিনীপুর বিধানসভা কেন্দ্র। এই আসনের শাসক দল যাকে সিলেকশন করেছেন তিনি কিন্তু জেলা শাখার সভাপতি সুজয় হাজরাকে প্রার্থী হিসাবে এবার কিন্তু উপনির্বাচনে তাকে সিলেকশন করেছে শাসক দল।
এর অপরদিকে যে বিজেপি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এখানে শুভজিৎ রায়, তাকে সিলেকশন করেছে বিজেপি প্রার্থী। মেদিনীপুর কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। মেদিনীপুরে অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। মেদিনীপুরে কিন্তু এখানে 45% জেতার সম্ভাবনা রয়েছে শুভজিৎ রায়। এর অপরদিকে এখানে জেলা শাসক বা সুজয় হাজরা টিএমসির তরফ থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু 55% জেতার সম্ভাবনা রয়েছে। তো মেদিনীপুর যে বিধানসভা আসনটি রয়েছে এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার রেজাল্ট আসলে আপনারা দেখতে পারবেন। 23 নভেম্বর কিন্তু আপনারা রেজাল্টের দিকে তাকিয়ে থাকবেন। এখানে কিন্তু অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এই যে উপনির্বাচনটি অনুষ্ঠিত হবে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে উত্তর 24 পরগনা জেলার হারোয়া আসনটিতে, এখানে কিন্তু অবশ্যই আপনারা জানেন হাজী নুরুল ইসলাম এখানে কিন্তু 2021 সালে তাকে টিএমসি প্রার্থী এখানে বিধায়ক হিসাবে সিলেকশন করেছিলেন এবং তিনি কিন্তু জিতেছিলেন। এরপরে 2024 সালে তাকে আবার সিলেকশন করা হয়েছে লোকসভা ভোটে। হারোয়া বিধানসভা কেন্দ্রটি কিন্তু নুরুল ইসলামের ছেলে ও রবিউল ইসলামকে এখানে টিএমসি প্রার্থী সিলেকশন করেছেন। এর অপরদিকে বিজেপি প্রার্থী সিলেকশন করেছেন এখানে বিমল দাসকে। তো বিজেপি প্রার্থীর এখানে যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অবশ্যই অতটা লিড দিতে পারবেন না এই হারোয়া বিধানসভা কেন্দ্রে। এখানে কিন্তু নুরুল ইসলামের ছেলে, এখানে যেহেতু মুসলিম সংখ্যাটি একটু ভালো পরিমাণে রয়েছে তার ফলে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি তেমন একটি লড়াই দেখতে পারবেন না। তবু কিন্তু এখানে 40% জেতার সম্ভাবনা রয়েছে এবং এখানে 60% এখানে রবিউল ইসলাম টিএমসি প্রার্থী তাকেই জেতার সম্ভাবনা বেশি রয়েছে। এই হারোয়া বিধানসভা কেন্দ্রটিতে বিজেপি প্রার্থী কিন্তু অবশ্যই একটি লিড দেওয়ার চিন্তাভাবনা করবে। তো দেখার বিষয় রয়েছে, আপনারা 23 নভেম্বর অবশ্যই কিন্তু এর রেজাল্ট পেয়ে যাবেন। পরের যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু অবশ্যই সবার নজর থাকবে। এখানে কিন্তু অবশ্যই একটা হাড্ডাহাড্ডি আপনারা লড়াই দেখতে পারবেন। মাদারিহাট বিধানসভা কেন্দ্র আপনারা জানেন এর আগের বার কিন্তু এখানে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রটি 2021 সালে মনোজ টিগ্গা এখানে কিন্তু প্রার্থী হিসাবে তাকে সিলেকশন করা হয়েছিল বিধানসভা কেন্দ্রটিতে এবং তিনি কিন্তু জিতে গেছিলেন। তারপরে এই লোকসভা আসনে তাকে সিলেকশন করা হয়েছে। এর ফলে কিন্তু তিনি বিজয় হওয়ার ফলে সেই যে বিধানসভা কেন্দ্রটি ছিল সেটা কিন্তু খালি পড়ে রয়েছে। এর ফলে 2024-এ এখানে কিন্তু আবারও কিন্তু উপনির্বাচন করা হচ্ছে মাদারিহাট উপনির্বাচনে। এখানে অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবেন যেহেতু এখানে কিন্তু আদিবাসী জনবহুল এলাকা। এখানে কিন্তু বিজেপি একটা বাজিমাত করে যাবে। এই যে বিধানসভা আসনটি রয়েছে এখানে কিন্তু বিজেপি জেতার সম্ভাবনা বেশি রয়েছে। বিজেপি কিন্তু এখানে 80% জেতার সম্ভাবনা রয়েছে মাদারিহাট বিধানসভা কেন্দ্রটিতে এবং এখানে কিন্তু 20% জেতার সম্ভাবনা রয়েছে টিএমসি প্রার্থীর। মাদারিহাট বিধানসভা কেন্দ্রটিতে এখানে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন রাহুল লোহার। এখানে যে জনসংখ্যা সেটা কিন্তু 2,12,651টি এখানে কিন্তু ভোটার সংখ্যা রয়েছে। এই যে আদিবাসী এলাকা জনবহুল এলাকায় এখানে কিন্তু বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে। এর অপরদিকে টিএমসি প্রার্থীর তরফ থেকে যিনি দাঁড়িয়েছেন মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি হলেন জয়প্রকাশ টপ্পু। তো অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। তবু কিন্তু এখানে এই বিধানসভা আসনটিতে বিজেপি ভারী রয়েছে। তো দেখার বিষয় কি রয়েছে 23 নভেম্বর অবশ্যই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই যে 6টি বিধানসভা কেন্দ্র কে জেতার সম্ভাবনা বেশি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতটিও আমি মিলিয়ে দেখব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।